ফাঁদ, লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। এ সমুদ্রে অ্যালবাট্রস পাখি নেই, তবু একটা রেস্তোরাঁ কাম বারের নাম অ্যালবাট্রস। ভারতের পূর্ব উপকূলে এমন চমৎকার মিষ্টি স্বভাবের টাউনশিপই বা কটা আছে। সমুদ্রও এখানে বেশ শান্ত। মার্চের দক্ষিণ বায়ু দুপুরের দিকে দাপাদাপি করলেও বিকেলে ক্লান্ত হয়ে পড়েছে। ঢেউগুলো খুব আড়ষ্ট হয়ে বালির বিচে শুয়ে পড়তে চাইছে। আমার জুতোর তলা একটুখানি ভিজে যাচ্ছিল। এটাই আমাকে সমুদ্র স্নানের আনন্দ দিল। আমার বৃদ্ধ সঙ্গী বলেন, অনেকের অনেক রকম আতঙ্ক থাকে, যেমন বেড়ালের জলাতঙ্ক। জানি উনি আমাকেই ঠাট্টা করেন, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই। সমুদ্র যতই শান্ত হোক, সমুদ্র হচ্ছে সমুদ্রই। তার জল লোনা, বিশ্রী রকমের স্বাদ তার। আত্মহত্যার দরকার না হলে আমি কখনো সমুদ্রে নামব না। যতক্ষণ বিচে জলের ধার ছুঁয়ে ছুঁয়ে হেঁটে বেড়ালাম, আর চোখে লক্ষ্য করে গেলাম কর্নেল নীলাদ্রি সরকার টুপি খুলে অ্যালবাট্রসের লনে বসে আছেন। তার টাকের ওপর নারকেল গাছের ছায়ার ফাঁক দিয়ে রোদের চিরুনি চলছে, অবশ্য বৃথাই। উনি খুবই আলাপী, সদালাপী এবং গায়ে পড়া। তা সত্ত্বেও এখনো কোনো আগন্তুক ওর পাশে বসে নেই। এতদিন বাদে ওকে দারুণ একলা দেখাচ্ছিল। আমার মায়া জাগল। পেছনে পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলে সমুদ্রে এতক্ষণে রঙের খেলা শুরু হলো। এই দৃশ্যের বর্ণনা ভাষায় দেওয়া যায় না। ছবি এঁকে খানিকটা যা অনুসরণ করা যায়। আমি না লেখক, না ছবি আঁকিয়ে, নিতান্ত একজন সাংবাদিক। এই ব্যাপারটার রিপোর্ট লিখতে হলে আমার চাকরি রাখা কঠিনই হতো। আমি রিপোর্টার। আমার চিফ বলেন, জয়ন্তের ম্যাটেরিয়াল থাকে, কলম থাকে না, এবং এটাই হচ্ছে ট্র্যাজেডি। মিনিট পাঁচেক ওই রঙের খেলা দেখে চোখ ব্যথা করতে লাগলো। তখন ঘুরে দাঁড়ালাম এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য উপকূল নগরীকে রহস্যময় অন্ধকারে ডুবে থাকতে দেখলাম। চোখ পিটপিট করে সেই অন্ধকারকে তাড়াতে চাইছি। এমন সময় পাশ থেকে কে বলে উঠল, কিছু মনে করবেন না, আপনি কি বাঙালি? বাঙালি ব্যারাম আমারও একটু আধটু আছে, তবে সেজন্য নয়। যার প্রশ্ন তিনি এক মহিলা, এটাই আমাকে অসাধারণ ভব্য করে তুলল। রং চমকানো চোখের অস্বচ্ছতায় একটা শাড়ি পরা মূর্তি ভেসে উঠল। বললাম, আজ্ঞে হ্যাঁ, আপনি? নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি। আমি একটু বিপদে পড়েছি, একটু সাহায্য পেতে পারি কি? চোখের স্বচ্ছতা তখনও ফেরেনি, তাই মুহূর্তে মাথায় এলো নির্ঘাত কিছু ভিক্ষে টিক্ষে চাইবার ব্যাপার ঘটছে। তক্ষুনি গম্ভীর হয়ে বললাম, বিপদ? কি বিপদ? আমার স্বামীকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না। হাসি চেপে বললাম, খুঁজে পাচ্ছেন না? আপনার স্বামীকে? তার মানে? হ্যাঁ, আমরা এখানে এসেছি গতকাল সন্ধ্যায়। তারপরেই এমন কতগুলো ব্যাপার ঘটল, খুব ভয় পেয়ে গেলাম। উনি অবশ্য গ্রাহ্য করলেন না। আজ দুপুরে খাওয়ার পর উনি আসছি বলে বেরিয়ে গেলেন। তখন প্রায় 1টা বাজে।
এখন 5টা। দেরি দেখে সম্ভবপর সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। আমার বড় ভয় হচ্ছে, বলেই ভদ্রমহিলা যেন কান্নার আবেগ সামলাতে থেমে গেলেন। ততক্ষণে আমার চোখ থেকে রঙের ভেলকি ফুরিয়ে গেছে, দৃষ্টি স্পষ্ট হয়েছে। দেখলাম মহিলার বয়স 23-24-এর বেশি হতেই পারে না। মোটামুটি ফর্সা রং, হালকা গড়ন, কিন্তু চেহারা মন্দ নয়। চোখ দুটো টানা টানা এবং দুটো শক্তিশালী ভুরুর প্রশস্তে একটু প্রগলভ বটে। বড় লোকের বউ বলে মনে হলো না, আবার গরিব বা নিম্ন মধ্যবিত্তও নয়। ব্যক্তিত্ব আছে এবং তাই তার বিবরণে কোনো ফাঁকি থাকতে পারে না। রহস্যের গন্ধে চঞ্চল হয়ে উঠলাম। আর চোখে দূরে অ্যালবাট্রসের লনে কর্নেলকে দেখে নিলাম। উনি যেন চোখ বুজে ঝিমুচ্ছেন। বললাম, খুব অদ্ভুত ব্যাপার তো, কিন্তু আপনার স্বামী তো মাত্র 4 ঘন্টা আগে বেরিয়েছেন। নিশ্চয়ই কোথাও কোনো জরুরি কাজে আটকে পড়েছেন। এতে ভাববার কারণ আছে বলে তো মনে হয় না। আরো কিছুক্ষণ দেখুন না, নিশ্চয়ই ফিরে আসবেন। আর আপনার স্বামীর নামটা জানতে পারি? পুলকেশ মৈত্র। আমি তৃণা মৈত্র। আমি জয়ন্ত চৌধুরী। একটু ইতস্তত করে কেন কে জানে বলে ফেললাম। আপনি প্রখ্যাত দৈনিক সত্যসেবকের নাম নিশ্চয়ই জানেন। আমি ওই কাগজের রিপোর্টার। শুনে তৃণা মৈত্র উজ্জ্বল মুখে বলল, আপনি রিপোর্টার? জয়ন্তবাবু, প্লিজ এ বিপদে আমাকে একটু সাহায্য করুন। এখানে এসে একজনও বাঙালি দেখতে পেলুম না, তাই বিশ্বাস করে কাউকে এই কথাটা বলতে পারিনি। হঠাৎ দূর থেকে আপনাকে দেখে কেন যেন মনে হলো। বাধা দিয়ে বললাম, আপনার স্বামীর বিপদ হয়েছে, এমন কথা ভাবছেন কেন? তৃণা বলল, ভাবতে বাধ্য হচ্ছি জয়ন্তবাবু। বললাম, না, গতকাল সন্ধ্যা থেকে এমন কতগুলো ব্যাপার ঘটল, যাতে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কোনো বিপদ ঘটবে। ওকে বারবার বললাম, চলো আমরা ফিরে যাই, কিন্তু ও শুনল না। আপনারা কি এই প্রথম নীলাপুরমে এলেন? উঠেছেন কোথায়? হ্যাঁ, এই প্রথম। আমরা উঠেছি সি ভিউ হোটেলে। কোনো বিশেষ কাজে নাকি বেড়াতে? বেড়াতে বলে তৃণা ব্যস্ততার ভাব দেখালো। জয়ন্তবাবু, আপনাকে আমি সবই বলবো। এখন ওকে খুঁজে বের করতে আমায় একটু সাহায্য করুন প্লিজ। চিন্তিত মুখে বললাম, তাহলে একটা কাজ করা যেতে পারে, থানায় যাওয়া যাক, কি বলেন? পুলিশকে সবটা জানানো দরকার। তারপর তৃণা বাধা দিয়ে বলল, না প্লিজ, পুলিশকে আগে ভাগে সব জানাতে গেলে অনেক গোলমালে পড়ে যাব। কিন্তু পুলিশের সাহায্য ছাড়া আমরা কতটুকু কি বা করতে পারি বলুন? আমিও তো এখানে নতুন এসেছি। তৃণা আবার ব্যস্ত হয়ে উঠল। বলল, নীলাপুরম জায়গাটা তো ছোট্ট, আমি একা খুঁজে বেড়াতে সাহস পাচ্ছি না। পেতাম যদি কাল রাতে ওই ব্যাপারগুলো না ঘটত। আপনি আমার সঙ্গে থাকলে আমার একটুও ভয় করবে না। প্লিজ জয়ন্তবাবু। এ একটা বিচিত্র ব্যাপার,
সন্দেহ নেই। একলা হলে নিশ্চয়ই এমন সহজ শান্ত স্বরে কথা বলতে পারতাম না। উদ্বেগে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে পড়তাম। কিন্তু হাতে আমার তুরুপের তাস আছে, রহস্যভেদী বৃদ্ধ বন্ধু। ওর সঙ্গেই বেড়াতে এসেছি নীলাপুরমে। অমন ধুরন্ধর সাহসী প্রাজ্ঞের ব্যাকগ্রাউন্ডে থেকে আমি অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। কিন্তু উনি আপাতত বাইরে থাকুন। দৈনিক সত্যসেবকের প্রখ্যাত ও দুঁদে রিপোর্টার জয়ন্ত চৌধুরী কি এতই নাবালক যে এক ভদ্র মহিলার হারানো স্বামীর খোঁজে বেরিয়ে পড়তে পারবে না? অবশ্য এমনও হতে পারে যে পথেই পুলকেশ মৈত্রের সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাপারটা চুকেও গেল। পা বাড়িয়ে পর মুহূর্তে একটু আড়ষ্ট হলাম। কি ঘটেছিল গত রাত্রে এক্ষুনি পথে যেতে যেতে নিশ্চয়ই জেনে নেব। সেটা কতটা বিপজ্জনক হবে কে জানে। যদি সত্যি তেমন কিছু হয় তাহলে পরিণামে কর্নেলকে ডাকতেই হবে। বিচের উপরে পাথরের চাঙড়, তার উপরে বাঁধ, বাঁধের পরে একটা পাহাড়ের ঢালু গায়ে অ্যালবাট্রস, তার পাশ দিয়ে এক ফালি পিচের পথ পাহাড়ের কাঁধ বরাবর এগিয়ে ওদিকে নেমে গেছে বড় রাস্তায়। পিচের সরু পথের দুধারে বড় বড় পাথর আর ঝোপঝাড়। সাবধানে ডান দিকে তাকাতে তাকাতে চলে গেলাম। কর্নেল আমাকে দেখতে পেলেন বলে মনে হলো না। যতক্ষণ পাহাড়টা না পেরুলাম দুজনে কোনো কথা হলো না। বড় রাস্তার দুধারে সমতল জমিতে টাউনশিপ ও ছোট্ট বাজার। সেখানে পা দিয়ে মুখ খুললাম। দেখুন মিসেস মৈত্র, সবার আগে আমাদের একটা প্ল্যান করে নেওয়া দরকার। খড়ের গাদায় ছুঁচ খোঁজার কোনো মানে হয় না। মিস্টার মৈত্রের কি এখানে পরিচিত কেউ আছে? মানে ওর মুখে তেমন কিছু কখনো শুনেছিলেন? তৃণা মাথা নেড়ে বলল, না। তাহলে খুঁজবোটা কিভাবে? তৃণার মুখটা করুণ দেখালো। সে বলল, চলুন না ওইসব লোককে জিজ্ঞেস করে দেখি। কারো না কারো সঙ্গে নিশ্চয়ই ওর দেখা হয়েছে। জায়গাটা ছোট্ট, বাঙালি তো নেই। হাসি পেল। হাসিটা চেপে বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে উনি এতক্ষণ হোটেলে ফিরেছেন। চলুন না হোটেলে আপনাদের রুমটা আগে দেখে আসি। তৃণা একটু চঞ্চল হলো, বলল, ঠিক বলেছেন, আমার মাথা ঘুরছে, সব গোলমাল হয়ে যাচ্ছে, কিচ্ছু ভাবতে পারছি নে। চলুন চলুন, কথাটা সত্যি আমার মাথায় আসেনি। সে ব্যস্ত হয়ে বড় রাস্তা ধরে এগোলো। সিভিউ হোটেল পাহাড়ের উত্তর দিকে, অ্যালবাট্রস পূর্বে। অ্যালবাট্রস থেকে ওখানে যাওয়ার পথ নেই, যদিও বাড়ির মাথা নজরে পড়ে। আমরা অবশ্যই উঠেছি সরকারি ডাক বাংলোয়। সেটা সমুদ্রের ধারে আরও খানিকটা উত্তরে সমতল জমির ওপর। তার পেছনে সরকারি জঙ্গল আছে। বাজারের মাঝামাঝি গিয়ে ডান দিকে, অর্থাৎ পূর্বে ঘুরে আগেরটার মতো সরু পিচের পথে উঠলাম। কিছু দূরে চড়াই ভেঙে উঠতে হলো। এখানে ওখানে সুদৃশ্য কিছু বাড়ি আছে। মাঝে মাঝে গাড়ি আসছে যাচ্ছে, লোকজনের ভিড় আছে। বিচের দিকে চলেছে বা ফিরে আসছে। বছরের এ সময়টা সমুদ্র বিলাসীদের ভিড় থাকে এখানে।
সি ভিউয়ের লাউঞ্জে ঢুকে তৃণা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল রিসেপশনিস্ট মহিলাকে, গুড মর্নিং মিস আয়ার, আমার স্বামী মিস্টার মৈত্র ফিরেছেন কি? গোমড়ামুখী দক্ষিণ ভারতীয় কৃষ্ণাঙ্গী ঘাড় নাড়ল মাত্র, তারপর কিবোর্ড থেকে চাবিটা দিল। তৃণা চাবি নিয়ে ব্যস্তভাবে পা ফেলল। কার্পেট মোড়া সিঁড়ি, দোতলায় 13 নম্বর ঘরের দরজার সামনে সে একটু দাঁড়ালো, হতাশভাবে মাথাটা দোলালো। মুখে ঘামের বিন্দু লক্ষ্য করলাম। নিঃশব্দে আমার দিকে তাকালো একবার, যেন বলল, দেখলেন তো, ও ফেরেনি। দরজা বাইরে থেকে বন্ধ আছে, অতএব ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু কি যেন ভাবল তৃণা। অস্ফুট স্বরে বলল, 1 মিনিটের জন্য আসবেন? সমস্ত ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আগে বলা দরকার। সে দরজা খুলল, ঢুকে আবার বলল, আসুন। ভেতরে ঢুকে তাজ্জব বনে গেলাম। সি ভিউ হোটেলের খ্যাতির কথা আগেই জানা ছিল, কিন্তু এই ছোট্ট নীলাপুরমের সমুদ্র তীরে কখনো 5 তারা মার্কা বড় হোটেলের ব্যবস্থা আশা করিনি। মৈত্র দম্পতির এই স্যুটের মাঝে সবটা নকশি কার্পেটে মোড়া এবং জুতো কয়েক ইঞ্চি দেবে যায়। ড্রয়িং রুম আর বেডরুম নিয়ে রীতিমতো অ্যাপার্টমেন্ট। দেয়ালে দেশি বিদেশি আর্ট, কোনায় কোনায় অপূর্ব সব ফুলদানি এবং দামি আসবাবপত্র। আমার এই ভাবটা আঁচ করেই হয়তো তৃণা বলল, আমার স্বামী একটু বিলাসী প্রকৃতির মানুষ, আপনি বসুন প্লিজ। সে পূবের ব্যালকনির দিকে দরজা খুলে দিতেই সারা সমুদ্র ভেসে উঠল। কাছাকাছি একটা সোফায় বসে পড়লাম। সেই সময় হঠাৎ মনে হলো, এখনই যদি মিস্টার মৈত্র ফিরে আসেন, তৃণার উদ্বেগ ঘুচবে, কিন্তু আমি পড়ে যাব অস্বস্তিতে। কোনো স্বামী এই অবস্থায় স্ত্রীর সঙ্গে অচেনা পুরুষকে দেখে খুশি হবে না, বিশেষ করে ঘরে যখন আর কেউ নেই এবং দরজাটা ভেতর থেকে বন্ধ। তাই এই সান্নিধ্য যতই ভালো লাগুক কিংবা পরিবেশ যতই প্রীতিপ্রদ হোক, শিগগির কেটে পড়া উচিত। বললাম, যাকগে, এবার সংক্ষেপে বলুন তো গত রাত্রে কি হয়েছে? তৃণার কপালে ভাঁজ দেখা দিল। তাকে অবশ্য চঞ্চল দেখাচ্ছিল বারবার। সে বলল, হ্যাঁ বলছি, গত সন্ধ্যায় আমরা এখানে এসে উঠলাম। ঘরেই ডিনার সার্ভ করার ব্যবস্থা আছে, সে তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ও বলল নিচের ডাইনিং হলে যাবে, চেনা জানা কেউ আছে নাকি দেখবে। ওর স্বভাবই এরকম, সব সময় হুল্লোড় পছন্দ করে, ড্রিঙ্ক করার অভ্যেসও আছে। তৃণা এই কথাগুলো বলার সময় পূবে সমুদ্রের দিকে তাকিয়েছিল। নিচে পাহাড়টা ঢালু হয়ে নেমে আবার বেমক্কা ঢেউয়ের মতো উঁচু হয়ে গেছে। ওই অংশটা পাথরের চাতালের মতন, তার নিচে খাড়া দেয়াল, দেয়াল ছুঁয়ে বালির বীজ। সে কথা থামিয়ে হঠাৎ সেদিকে কি যেন দেখতে লাগলো। হেসে বললাম, কি, মিস্টার মৈত্রকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? তৃণার মুখে কিন্তু তখন অন্য ভাব, কেমন ভয়ার্ত চাহনি, ঠোঁট কাঁপছে মনে হলো। সে ঘুরে চাপা স্বরে বলল, সেই লোকটা
বাইনোকুলার চোখে দিয়ে এদিকে কি দেখছিল, এইমাত্র সরে গেল। চমকে উঠেছিলাম। বললাম, কে, কোন লোকটা? তারপর ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারওয়ালা কোনো বদমাশকে দেখব বলে উঠতেই তৃণা সেদিককার দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে বলল, না না, আমার বড্ড ভয় করছে। আপনাকে মিস্টার মৈত্র ভেবে যদি গুলি ছুঁড়ে বসে। উত্তেজিত হয়ে বললাম, কেন, গুলি ছুঁড়বে কেন, ব্যাপারটা কি? তৃণা বলল, বলছি, সব বলছি। আপনি বসুন প্লিজ, একটু একটু স্থির হতে দিন। তার চেহারা লক্ষ্য করে ঘাবড়ে গেলাম। সে কাঁপছে, মুখটা সাদা হয়ে গেছে। টলতে টলতে সোফার কাছে এসে দাঁড়ালে। বললাম, মিসেস মৈত্র, আপনি একটুও ভয় পাবেন না। অন্তত আমি থাকতে ভয় পাবার কিছু নেই। আপনি বসুন, বসে সব কথা বলুন। তৃণা বসল না, ভয়ার্ত মুখে আমার দিকে তাকিয়ে থাকলো শুধু। বললাম, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ শুধু আমি নই, আমার সঙ্গে নীলাপুরমে যিনি এসেছেন তার নাম আপনি শুনে থাকবেন, কর্নেল নীলাদ্রি সরকার, প্রখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর। তৃণা বলে উঠল, তার মানে গোয়েন্দা? হ্যাঁ, অ্যালবাট্রসের লনে নিশ্চয়ই কোনো টাকমাথা বুড়ো ভদ্রলোককে দেখে থাকবেন। মুখে সাদা দাড়ি আছে। ইউরোপিয়ান বলে ভুল হতে পারে, কিন্তু যেন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। উনি আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলতে পারেন। আপনার ভয়ের কোনো কারণ নেই। এক্ষুনি ওকে আমি খবর দিতে পারি। দেব? তৃণা একটু ভেবে বলল, দেখুন, আমার মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে এত শিগগির হইচই করলে নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি হবে। আপনি আগে সবটা শুনুন, তারপর যদি মনে হয় তাকে জানানো দরকার জানাবো। বেশ, বলুন। তৃণা নড়ে উঠল হঠাৎ, করুণ ধরনের হাসল। ওই দেখুন, আমি কি ভীষণ অভদ্র। আমার ঘরে গেস্ট, আর আমি সব ভদ্রতা ভুলে বসে আছি। এক মিনিট, বলে সে কোণার টেবিল থেকে ফোনটা তুলল। তারপর আমার দিকে ঘুরল। মুখটা আবার ফ্যাকাশে হয়ে উঠেছে। একটু বিস্মিত হয়ে বললাম, কি ব্যাপার? ফোনটা রেখে সে ব্যস্তভাবে বলল, আশ্চর্য তো, ফোনটা ডেড। ডেড? হ্যাঁ, এক মিনিট, আমি দেখছি করিডোরে বেয়ারারা কেউ আছে কিনা। সে দরজার দিকে যাচ্ছে দেখে বললাম, কলিং বেল নেই? তাই তো, সরি, বলে তৃণা কাছেই দেয়ালের সুইচ টিপল। কোনো শব্দ শোনা গেল না। আরো কয়েকবার টিপল, তবুও না। সে আমার দিকে ফ্যাকাশে মুখে তাকালো। আমি ততক্ষণে বেশ ঘাবড়ে গেছি। বললাম, আশ্চর্য তো, আচ্ছা দেখছি। উঠে আলোর সুইচ টিপলাম, জ্বলল না। সেই সময় চোখে পড়ল সুইটে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। হন্তদন্ত হয়ে যন্ত্রটার চাবি ঘোরাতে শুরু করলাম। কোনো সাড়া নেই। তখন ঘুরে বললাম, লোডশেডিং চলছে না তো? তারপর দেখলাম তৃণা দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে রোদ মুছে গেছে ততক্ষণে। ঘরের ভেতরটা ধূসর হয়ে উঠেছে।
ব্যালকনির দরজা খুলে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে তৃণার অপেক্ষা করতে থাকলাম। একটা রহস্যময় ঘটনার মধ্যে এসে পড়েছি, তাতে কোনো ভুল নেই। মনে মনে কর্নেলের উদ্দেশ্যে বললাম, ওহে বৃদ্ধ ঘুঘু, তুমি সব সময় আমাকে অতি বুদ্ধিমান বলে ঠাট্টা করো। আমি গোয়েন্দা হলে নাকি বিস্তর ওলটপালট কাণ্ড ঘটবে। এবার তুমি বসে বসে দেখবে গোয়েন্দা হবার এবং রহস্যের পর্দা ফাঁস করার মতো বুদ্ধি জয়ন্তের ঘিলুতে প্রচুর পরিমাণেই আছে। মাননীয় গোয়েন্দা মহোদয়, অপেক্ষা করো এবং দেখো। কিন্তু তৃণা ফিরছে না। 5 মিনিটের বেশি অপেক্ষা করেও তার কোনো পাত্তা নেই। তখন উদ্বিগ্ন হয়ে পায়চারি শুরু করলাম। সেই সময় একটা আইডিয়া মাথায় এলো। এখন তো তদন্তের চমৎকার সুযোগ হাতে পাওয়া গেছে। এই দম্পতির ব্যাকগ্রাউন্ডটা জানার মতো কোনো জিনিস কি এই সুইটে নেই? যেমন কথাটা মাথায় আসা অমনি বেডরুমে ঢুকে পড়লাম। চমৎকার আধুনিক উপকরণে সাজানো ঘর, সঙ্গে টয়লেট। তার দরজাটা একটু ফাঁকা হয়ে আছে, আলো খুব কম, কিন্তু ওই ফাঁকে স্পষ্ট একজোড়া জুতো পরা পা দেখতে পেলাম। পা দুটো মেঝেই শুয়ে থাকা মানুষের। বুকের মধ্যে রক্ত শিশিয়ে উঠল সঙ্গে সঙ্গে। এক লাফে এগিয়ে দরজাটা পুরো ফাঁক করতেই যা দেখলাম তাতে কাঁপুনি শুরু হয়ে গেল আমার। স্যুট পরা এক ভদ্রলোক চিত হয়ে পড়ে আছেন, কপালে দুটো রক্তাক্ত ক্ষত। একপাশে একটা রিভলভার পড়ে আছে। ওটা মৃতদেহ, তাতে কোনো ভুল নেই। প্রথমে ঝোঁকের বসে রিভলভারটা তুলে নিলাম। আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেটার দিকে। কেন এমন করলাম জানি না। অ্যালবাট্রসের লনে বেঞ্চে বসে শেষ বেলায় দরদর করে ঘামছি, আর কর্নেল আমাকে প্রশ্ন করে যাচ্ছেন। যন্ত্রের মতো জবাব দিচ্ছি। গোড়ায় উনি হাসছিলেন, ক্রমশ দেখলাম ওর হাসিটা মিলিয়ে গেল। গম্ভীর মুখে বললেন, তাহলে রিভলভার তুমি হাতে নিয়েছিলে? হ্যাঁ। কেন? এমনি, হঠাৎ যেন পরীক্ষা করতে ইচ্ছে হলো। বোকার মতো কাজ করেছো ডার্লিং। সে তো এখন বুঝতে পারছি বেশ। আসার সময় করিডোরে কেউ তোমাকে বেরিয়ে আসতে দেখেনি? সম্ভবত না। সম্ভবত কেন? তখন তো আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে আসছি। খুঁটিয়ে দেখার মতো মনের অবস্থা ছিল না আমার। সিঁড়িতে কারো সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একজন বেয়ারার সঙ্গে। সে চায়ের ট্রে নিয়ে উঠছিল। আমার সঙ্গে তার একটু ধাক্কা লাগে। কর্নেল আরো গম্ভীর হয়ে বললেন, রিসেপশনে মিসেস মৈত্রের সঙ্গে দেখা হয়নি বলছো? রিসেপশনিস্ট মেয়েটিকে ওর কথা জিজ্ঞেস করেছিলে? না, তখন আমার মনের অবস্থা তো বুঝতেই পারছেন। কর্নেল আপন মনে মাথা দোলালেন। তারপর বললেন, খুব বোকার মতো কাজ করেছো জয়ন্ত। তুমি এমন বোকামি করবে তা ভাবাই যায় না। পারিপার্শ্বিক এভিডেন্সে তোমাকেই খুনি সাব্যস্ত করা এখন খুবই সহজ। শিউরে উঠে বললাম, সর্বনাশ! রিভলভারে তোমার আঙুলের ছাপ রয়েছে। কাজেই জজ সাহেব তোমাকে
অনায়াসে ফাঁসিতে ঝোলাতে পারেন। এই অবধি শুনেই আঁতকে উঠে বললাম, ওরে বাবা, তাই তো। কর্নেল এবার উঠে দাঁড়ালেন, পা বাড়িয়ে বললেন, দেখা যাক কি করতে পারি। দুজনে অ্যালবাট্রসের লাউঞ্জে ঢুকে সোজা রিসেপশনে গেলাম। তারপর কর্নেল ফোন তুলে ডায়াল করতে থাকলেন। আমি উদ্বিগ্ন মুখে কাঁচের দেওয়ালের বাইরে সমুদ্র দেখতে থাকলাম। হঠাৎ চোখে পড়ল, বাঁ দিকে দূরে সমুদ্রের খাড়ির ওপরে পাথরের চাতালে কে একজন যেন দাঁড়িয়ে রয়েছে, তার চোখে বাইনোকুলার। সমুদ্রের দিকে পিছু ফিরে দাঁড়িয়ে সে কি যেন দেখছে। তৃণা যাকে সি ভিউ থেকে দেখেছিল, নিশ্চয়ই ওই লোকটা সেই। ওখানেই তো পাহাড়ের পিঠে সি ভিউ হোটেলটা রয়েছে। এখান থেকে যদিও সেটা দেখা যাচ্ছে না। তৃণা বলেছিল লোকটা গুলি ছুঁড়তে পারে, কিন্তু তৃণাই বা হঠাৎ উধাও হলো কেন? কর্নেলের ডাকে সংবিত ফিরল। চাপা স্বরে বললাম, কর্নেল, এই দেখুন সেই লোকটা। কর্নেল গম্ভীর মুখে বললেন, জয়ন্ত, থাক, আর গোয়েন্দাগিরি করতে যেও না। কেউ বাইনোকুলার দিয়ে কি দেখছে তাতে আপাতত তোমার কিছু সুবিধে হবে না। এখন চলো আমরা সি ভিউতে যাই। পুলিশ অফিসাররা এখনই সেখানে এসে পড়বেন। ইতস্তত করে বললাম, কিন্তু আমার যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, তোমার গ্রেপ্তার হবার সম্ভাবনাটা তো আছেই। বুক ঢিপ ঢিপ করতে থাকলো। বললাম, তাহলে আমি বরং ঘরে গিয়ে থাকি। মোটেও না, বলে কর্নেল আমার ডান হাতের কবজি চেপে ধরলেন এবং বলির পাঁঠার মতো আমাকে টানতে টানতে বের হলেন। আগের রাস্তা দিয়ে ঘুরে আমরা সি ভিউ পৌঁছলাম, কিন্তু এখন সেখানে অন্য দৃশ্য। ছোটখাটো একটা ভিড় জমে গেছে। ভিড়টা চাপা গলায় কি সব আলোচনা করছে। মাদ্রাজি রিসেপশনিস্ট মিস আয়ার শুকনো মুখে ফোন ধরে কার সঙ্গে কথা বলছে। বেয়ারারা সিঁড়িতে হন্তদন্ত হয়ে উঠছে আর নামছে। কলে মিস আয়ারকে কিছু বলার জন্যে ঠোঁট ফাঁক করছেন। এমন সময় একজন বেয়ারা আমার দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল, এই লোকটা, এই লোকটা। মিস আয়ারও ঘুরে আমাকে দেখেই বলে উঠল, মাই গড, এই তো সেই লোক। অমনি বেয়ারার দল তুমুল হইচই করে আমাকে ঘিরে ফেলল। দারোয়ানকেও দেখলাম এগিয়ে আসতে। আমি বিকট চেঁচিয়ে বললাম, আমি নই, আমি নই। ভিড় শুদ্ধ পাল্টা চেঁচালো, পাকড়ো, পাকড়ো, শালা খুনিকো পাকড়ো। ভয়ে চোখ বুজে ফেললাম। মুখের সামনে অনেকগুলো হাতের মুঠো নড়ছিল। আমাকে প্রচণ্ড মার দেবেই, এই ভয়েই চোখ বুজে ফেললাম। অমনি শুনি কর্নেল তার সামরিক গর্জনে সি ভিউকে যেন ফাটিয়ে দুভাগ করে ফেললেন। খবরদার, যে যেখানে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকুন, যা করার পুলিশকে করতে দিন। মারমুখী ভিড়টা হকচকিয়ে গেল। তারপর দেখি লন থেকে কয়েকজন পুলিশ অফিসার আর কনস্টেবল হনহন করে এগিয়ে আসছে। একজন অফিসার কর্নেলের সামনে এসেই হাত বাড়ালেন, হ্যালো ওল্ড বস, এবারও দেখছি
আসামাত্র খুন খারাপি করে ফেলেছেন? কর্নেল একটু হেসে করমর্দন করে বললেন, হ্যাঁ মিস্টার ভেঙ্কটেশ, এই আমার ভাগ্য। যেখানে যাই সেখানেই এক ইন্টারনাল মার্ডারার আড়াল থেকে একটা ডেড বডি সামনে ফেলে দিয়ে তামাশা করে। ভেঙ্কটেশ বললেন, তাই বটে, চলুন দেখি। বেয়ারারা আগে আগে উঠতে লাগলো। 3 জন পুলিশ অফিসার, কর্নেল আর আমি ত্রিনা মৈত্রদের ঘরে চললাম। নিচে 2 জন অফিসার আর কনস্টেবলরা রয়ে গেল। আর কাউকেই ওপরে উঠতে দেওয়া হলো না।